একটি চুক্তির সম্ভাবনার কথা বলা হচ্ছে। শর্তগুলো এর মধ্যেই আমরা জেনে গেছি যে সেই চুক্তির খসড়াতে কি আসতে যাচ্ছে। এটিকে টেকসই কোনো চুক্তি মনে করছেন, নাকি আমরা তো এর আগেও কয়েক ধাপে দেখেছি সমঝোতা হয়েছে, শান্তি আলোচনা চলছে, শান্তি চুক্তি হয়েছে, এই ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতি এখনো বিরাজ থাকবে বলে আপনার কাছে মনে হয়? ইরান যেটা চায় সেটা হলো যে ইরান তাদের এই হরমুজ প্রণালীর যে নিরাপত্তা, এটা যে এখানে যেই জাহাজগুলো আসবে এবং যেগুলা বের হয়ে যাবে, এই শিপিং লেনগুলার নিরাপত্তা চায়। আমেরিকা এখান থেকে কি চায়? আমেরিকাতে যদিও ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইরানকে কোনো রকম চার্জ নিতে দেবে না, এটাকে ফ্রি রাখার জন্য তারা কথা বলছে। সো দিস উইল বি এ নেগোসিয়েশন টুল যেটাকে ব্যবহার করা হবে। ক্ষতি কি অনেক বেশি হয়ে গেল? মানে লস আমেরিকার বেশি হচ্ছে নাকি এই চুক্তিতে? আর যদি লস হয়ে থাকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিতে রাজি হচ্ছেন কেন? ইরান এত পরিমাণে শক্তি দেখাবে এটা আমাদের প্রেসিডেন্ট কল্পনাই করতে পারেনি, এবং এতদিন যে ইরান টিকে থাকবে সেটাও তিনি কল্পনা করতে পারেননি। এখন যা হবার তাই হলো। এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমরা যদি এই যুদ্ধ ছেড়ে চলে আসি তাও আমাদের কিন্তু পরাজয়। আমরা যদি ওখানে থাকি, আমরা ইরানের সাথে কুলায় বা পেরে উঠতে পারতেছি না, সেটাও কিন্তু আমাদের পরাজয়। আসলে আমরা পড়ে গেছি অ্যাকচুয়ালি একটা ফাটা বাঁশের মতো। আমরা যেদিকে যাব সেদিকে এখন আমাদের বিপদ। একটি চুক্তির সম্ভাবনার কথা বলা হচ্ছে। শর্তগুলো এর মধ্যেই আমরা জেনে গেছি যে সেই চুক্তির খসড়াতে কি আসতে যাচ্ছে। এটিকে টেকসই কোনো চুক্তি মনে করছেন, নাকি আমরা তো এর আগেও কয়েক ধাপে দেখেছি সমঝোতা হয়েছে, শান্তি আলোচনা চলছে, শান্তি চুক্তি হয়েছে, এই ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতি এখনো বিরাজ থাকবে বলে আপনার কাছে মনে হয়? এই যে একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছি, যেটাকে আমরা সামারাইজ করি যে কলিং দ্য উলফ, যে একটা রাখাল বারবার বলতো যে এই নেকড়ে এসছে, এবং গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে যেত এবং সে হাসতো যে তোমাদেরকে ধোকা দিলাম। এরপরে সত্যি সত্যি যখন উলফ নেকড়ে চলে আসলো, তখন আর কেউ তার এই চিৎকারে রেসপন্স করলো না। সো ডোনাল্ড ট্রাম্প কতবার এরকম নেকড়ের ডাক দেবেন, এটা আমরা অপেক্ষা করছি। এ পর্যন্ত জুয়েল ভাই, আমরা আমাদের আলোচনাতে আই লস্ট কাউন্ট যে কতবার আমরা বলেছি যে একটা চুক্তি হচ্ছে, একটা এই হচ্ছে, সেই হচ্ছে। সো উই উইল টক ওয়েন উই উইল সি ইটস ডান। এবং আমরা দেখেছি যে একটা এমওইউ সাইন হওয়ার পরেও কিছুদিন পরেই সেটা আবার আক্রমণের রূপ নিল। সো এখানে মূল বিষয় হয়েছে যে উই জাস্ট হ্যাভ টু অ্যাডমিট যে আমেরিকার রাজনীতি প্রকৃতি ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই। ডোনাল্ড ট্রাম্পের উপরে যদি হতো তাহলে পরে তিনি লজ্জা শরমের মাথা খেয়ে হলে পরেও এই রক্তক্ষরণটা বন্ধ করে তিনি ইরান থেকে চলে আসতেন। কিন্তু এখানে মূল সমস্যা হয়েছে যে রাজনীতিতে টাকার অনুপ্রবেশ, যেটার একটা জবাব আমরা একটু পরে হয়তো আলোচনা করব, যে মিশিগান সিনেট রেসে এটার একটা জবাব দেওয়া হয়েছে, যে এখানে ইসরায়েল চায় যে যুদ্ধটা কন্টিনিউ করুক, এবং ডোনাল্ড ট্রাম্প এটাকে কিছুটা ডিফাই করেছেন, কিন্তু তিনি কতটা ডিফাই করতে সমর্থন মানে কতটা ডিফাই করতে সমর্থক, তার এক্সটেন্টটা আমরা দেখব। বাট যদি এটা ফুলফিল হয়, তাহলে আপনি যেটা বললেন যে এই চুক্তিটা মূলত রাউট নিয়ে, যে কোন রাউট দিয়ে এটা হবে, ইরানি অফিসিয়ালরা এবং ওমানের অফিসিয়ালরা মাসকাটে সাথে তাদের এই রাউটটা নিয়ে তারা ফাইনালাইজ করেছে যে প্রবেশের মুখটা কন্ট্রোল করবে আইআরজিসি, এবং মানে বহির্গমনের রুটটা, বহির্গমনের নিরাপত্তা এবং মেনটেনেন্স এটা নিয়ন্ত্রণ করবে ওমান। আমরা যদি এখানে দেখি যে ইরান কি চায়, ইরান যেটা চায় সেটা হলো যে ইরান তাদের এই হরমুজ প্রণালীর যে নিরাপত্তা, এটা যে এখানে যেই জাহাজগুলো আসবে এবং যেগুলা বের হয়ে যাবে, এই শিপিং লেনগুলার নিরাপত্তা চায়। এবং সাথে সাথে তারা মেক শিওর করছে, তারা বলছে যে দে ওয়ান্ট টু আপহোল্ড সভরেন রাইটস, এবং তাদের জাতীয় নিরাপত্তা, ইরান এবং ওমান দুই দেশেরই জাতীয় নিরাপত্তা তারা এনশিওর করতে চায়। এবং তারা যেটা সাজেস্ট করছে সেটা হলো যে তারা একটা মেকানিজম ওপেন করতে চায়, যার মাধ্যমে এই হরমুজ প্রণালী রিওপেন করা যাবে। আপনাদের মনে আছে এমওইউর যেই 5 নাম্বার আর্টিকেল ছিল, সেখানে বলা হয়েছিল যে 60 দিন পর্যন্ত একেবারে বিনা শুল্কে, বিনা চার্জে জাহাজ চলাচল করার অনুমতি দেওয়া হবে। কিন্তু সেখানে টার্মসগুলা খুব ভেগ ছিল, যার কারণে এটা নিয়ে কর্তৃত্বের প্রশ্ন এখানে রয়েছে। সো
আমেরিকা এখান থেকে কি চায়? আমেরিকাতে যদিও ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইরানকে কোনো রকম চার্জ নিতে দেবে না, এটাকে ফ্রি রাখার জন্য তারা কথা বলছে, কিন্তু এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই প্রস্তাবটা অনেকটা আপনার স্ট্রেটস অফ মালাকার যেই বিধানটা রয়েছে, যেই রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, স্ট্রেট অফ মালাকা দিয়ে যাতায়াতের জন্য কিন্তু চার্জ করতে হয়, এবং পানামা ক্যানেলের যাতায়াতের জন্য চার্জ করতে হয়। সো বেসিক্যালি এটা সেই সেই প্রপোজালটার মতো করেই যেটা ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানের মধ্যে সংযোগ করে দিয়েছে মালাকা, স্ট্রেটস অফ মালাকা, মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছে। সো সেই আলোকেই এটা করা হয়েছে। সো দেখা যাক এখন কত দূরে মানে যায়। তার মানে So কি এখানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমেরিকার তেলবাহী জাহাজ কিংবা পণ্যবাহী জাহাজগুলো যখনই হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করবে তাদেরকে টোল দিয়ে আসতে হবে? প্রপোজালটা অনেকটা এরকমই, শুধু আমেরিকা না, সব দেশি জাহাজের উপরেই টোল পড়বে। এতদিন এটা ফ্রি ছিল। সো মানে আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মোরাল কোনো আর্গুমেন্ট নেই যে এটাকে মানে বিনা টোলে প্রচার করার জন্য, কারণ ডেফিনেটলি আমেরিকাও চার্জ করছে এবং অন্য সিঙ্গাপুর, সিঙ্গাপুর মালয়েশিয়া স্ট্রেটস অফ মালাকার জন্য চার্জ করছে। পানামা ক্যানেল, এন্টায়ার পানামাটা বেসিক্যালি পানামা ক্যানেলের টোলের উপরেই এর অর্থনীতি নির্ভর করে। সুতরাং এটা কোনো নতুন কিছু না, এবং এটা কোনো মানে এটা ওই গলায় ছুরি ধরে পয়সা আদায়ের মতো এক্সটর্শনও না। বাট বিষয়গুলো হলো যে টোলের পরিমাণটা কিরকম হবে, ইট হ্যাজ টু বি নেগোশিয়েটেড। এবং এই জায়গাতে যেটা ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম গ্রিবাদেদি, তিনি গত মাসেও এটা নিয়ে কথা বলেছেন, তিনি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন। সো দিস উইল বি এ নেগোসিয়েশন টুল যেটাকে ব্যবহার করা হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে আলটিমেটলি পার্মানেন্ট যুদ্ধবন্ধের যদি কোনো পার্মানেন্ট সিজ ফায়ার ট্রিটি যদি সাইন না হয়, তাহলে পরে এই চুক্তিটাও ইট উইল বি ভেরি টেম্পোরারি এবং শর্ট লিভড। আমরা তো আসলে মানে আমেরিকার কথা বলছি, আমেরিকা তো হরমুজের টোল ঠিক করার জন্য ইরান যুদ্ধে যায়নি, গিয়েছিল ইরান পারমাণবিক সক্ষমতা যাতে কোনোদিন অর্জন করতে না পারে। তো এখন সেখানে আমাদেরকে হরমুজ নিয়েই এমন একটা বুমেরাং অবস্থা যে উল্টো টোল দিয়ে আমাদের তেল নিয়ে আনতে হবে, পণ্য আনতে হবে। তাহলে মানে ক্ষতি কি অনেক বেশি হয়ে গেল? মানে লস আমেরিকার বেশি হচ্ছে নাকি এই চুক্তিতে? আর যদি লস হয়ে থাকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিতে রাজি হচ্ছেন কেন? ধন্যবাদ জুয়েল ভাই। আসলে আমরা পড়ে গেছি অ্যাকচুয়ালি একটা ফাটা বাঁশের মতো। আমরা যেদিকে যাব সেদিকে এখন আমাদের বিপদ। আসলে এই যে যুদ্ধটা যে শুরু হলো, এই যুদ্ধটা তো আসলে হরমুজকে নিয়ে না, বা হরমুজ আমাদের কখনো এটা বিষয় ছিল না। বিষয় ছিল ইরানকে টেবিলে নিয়ে আসা, তাদের নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি সেটাকে নস্যাৎ করা এবং ইরানের শক্তিকে দুর্বল করা, এবং ইরানকে একটা এমন চুক্তির মধ্যে নিয়ে আসা যেটা আমাদের প্রেসিডেন্ট বিশ্বাস করতেন যে আগে বাইডেনের সময় যে চুক্তি হয়েছিল সেটা খুব দুর্বল চুক্তি ছিল, ওই চুক্তি সম্পূর্ণ ছিঁড়ে উনি ফেলে দিয়েছেন। একটা স্ট্রং চুক্তির মধ্যে নিয়ে এসে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করা। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু মূলত ফ্যাকশনস এবং যুদ্ধ শুরু, এবং এই যুদ্ধ গড়াতে গড়াতে এখন এমন একটা বিষয়ের মধ্যে গিয়ে আমরা থেকেছি যেটা আসলে কখনোই আলোচ্য বিষয় ছিল না। হাউএভার এখন আমরা তো তালগোল পাকিয়ে ফেলেছি। এই যুদ্ধ সম্পর্কে আসলে আমাদের তো প্রস্তুতি ছিল না। আপনি দেখেছেন যে ইদানিং অনেক নিউজ আছে আমেরিকার বড় বড় গণমাধ্যমে, আমরা জানতে পারছি যে আমেরিকার মিসাইল সংকটে পড়ে গেছে। ইভেন কি আমেরিকার ওখানে যে বেস গুলো আছে, বেস গুলো থেকে সৈন্য আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। আমাদের ইন্টেলিজেন্স যে এস্টাবলিশমেন্ট ওখানে আছে সেটাকে উপর আক্রমণ করা হয়েছে। শুধু তাই না, আমাদের যে এলাই আছে, আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, তাদেরও বিভিন্ন ফ্যাসিলিটির উপরে আক্রমণ করা হয়েছে। ইরান এত পরিমাণের শক্তি দেখাবে এটা আমাদের প্রেসিডেন্ট কল্পনাই করতে পারেনি, এবং এতদিন যে ইরান টিকে থাকবে সেটাও তিনি কল্পনা করতে পারেননি। এখন যা হবার তাই হলো। এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমরা যদি এই যুদ্ধ ছেড়ে চলে আসি তাও আমাদের কিন্তু পরাজয়। আমরা যদি ওখানে থাকি, আমরা ইরানের সাথে কুলায় বা পেরে উঠতে পারতেছি না, সেটাও কিন্তু আমাদের পরাজয়। এখন আমরা একটা ক্যাচ-22 মধ্যে পড়ে গেছি আর কি, যেদিকে যাবো সেদিকে। এখন আমাদের প্রেসিডেন্ট চাচ্ছেন কোনোভাবে কোনো একটা এক্সকিউজ দিয়ে যদি ওইখান থেকে আপাতত সরে আসা যায়। অর্থাৎ এই যে হরমুজ বিষয়টা, এটা কিন্তু চুক্তিটা আপনি রাইটলি বলেছেন, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ওমান এবং ইরানের মধ্যে। হাউ অ্যাবাউট দ্য সিজ ফায়ার, হাউ অ্যাবাউট দ্য ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হওয়ার কথা সেটা কোথায়? সিজ ফায়ারটা কোথায় যাবে? যুদ্ধ আবার হবে কি হবে না? যুদ্ধ নিয়ে তো কোনো চুক্তি হলো না, হতে যাচ্ছে হরমুজ নিয়ে এবং বিটুইন ইরান এন্ড ওমান। হ্যাঁ, ওমান হয়তো আমাদের একজন বন্ধু, এবং ওমান ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে এবং ইদানিং শুনেছে তারা তাদের ল্যান্ড ইউজ করতে দিয়েছে, এবং ইনডাইরেক্টলি কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানে চাপও দিচ্ছে ওমানের মাধ্যমে এই চুক্তিতে হয়তো বা
কারণ যেহেতু ইরানের সাথে সরাসরি টক হচ্ছে না, যদি আমাদের প্রেসিডেন্ট বলে তারা বেক করতেছে আমার সাথে কথা বলার জন্য, একটা চুক্তিতে যাওয়ার জন্য, কিন্তু অন্যদিকে ইরানের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ইরান স্পষ্ট বলে দিচ্ছে যে না, আমরা কোনো এই ধরনের চুক্তি বিষয়ে বা সিজফায়ার বিষয়ে সরাসরি ইউএস এর সাথে আমাদের কোনো কথা হচ্ছে না। তাহলে এর মানে এটা কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, একদিকে আমরা সেখান থেকে সরে আসতে পারছি না, একদিকে আমরা প্রসিড করতে পারছি না। আমরা যেটা মনে করেছিলাম যে ইরান খুব দুর্বল রাষ্ট্র হবে, অন্য দেশের মতো আমরা খুব অল্প সময়ের মধ্যে তাকে কাবু করে ফেলবো, সেটা কিন্তু আমরা পারিনি। আমরা যেটা বুঝতে ভুল করেছি যে ইরানের সাথে কিন্তু ল্যান্ড লোকেটেড কিছু কান্ট্রি আছে, রাশিয়া, চায়না, এরাও কিন্তু সরাসরি ইরানের সাথে যোগাযোগ করতে পারে। এবং ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে পাওয়ারফুল রাষ্ট্রগুলো কিন্তু একে অপরকে ডোমিনেট করার জন্য তারা কিন্তু মানে সভ্যতার শুরু থেকে তারা কিন্তু চেষ্টা করে আসছে। এইভাবে করে কিন্তু পাওয়ারফুল রাষ্ট্রগুলো বা সুপার পাওয়ার কিন্তু তৈরি হয়। সুতরাং রাশিয়া এবং চায়নার মতো সুপার পাওয়ার তারা সবসময় চাবে ইরানকে ব্যাকআপ করতে, সবসময় চাবে ইরানের মাধ্যমে যে আমেরিকা হেজিমন আছে সেটাকে দুর্বল করতে এবং ওই এলাকায় প্রাধান্য বিস্তারে আমেরিকাকে যতটুকু পারা যায় কোণঠাসা করতে। এখন এখন আপনি আরেকটা জিনিস বলি, আপনি দেখেছেন যে সৌদি আরব এখন বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে এলাই গ্রুপ তৈরি করছে, কারণ সৌদি আরব এবং গাফ রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকার উপর ভরসা করতে পারছে না। এখন আপাত দৃষ্টিতে আমার কাছে এটা মনে হয়, আমি আমার গেস্টের সাথে একমত যে হ্যাঁ, এই চুক্তি হচ্ছে কিন্তু যুদ্ধ শেষ হবে কিনা এটা নিয়ে বলা কঠিন।